সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিভ। শীতকালে এলে আশঙ্কাজনক হারে নানা ধরনের রোগ বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। প্রিয় দর্শক, তাই শীতকাল অনেকের কাছে আরামদায়ক হলেও যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে শীতকালটা খানিকটা কষ্টেরই বটে। তাই এই পুরো শীতের মৌসুম জুড়ে আমরা নিজেকে সুরক্ষিত রাখবার জন্য কোন কোন বিষয়গুলো সম্পর্কে একটুখানি সচেতন হব। আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। কথা বলবো অ্যাজমা, সিওপিডি কিংবা শ্বাসতন্ত্রের নানা ধরনের রোগ ব্যাধি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত রয়েছে ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, যিনি সভাপতি যে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মহাসচিব ড্যাপ। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার এস.এম. আব্দুল আল মামুন, যিনি সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনারা চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অর্থি আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি আমাদের নিউজ 24 দর্শক শ্রোতাকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, এই যে পুরো শীতকালে এলেই অ্যাজমা বেড়ে যায়, সিওপিডি বেড়ে যায়, কেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগগুলো এত বেশি বেড়ে যায় এবং আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি, শুরুতে জানবো। ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 দর্শকদের স্বাগতম, শুভ সকাল। অ্যাজমা একটি শ্বাসতন্ত্রের রোগ। শ্বাসতন্ত্র সংকুচিত হলে শ্বাসকষ্ট হয়, সেটাকে আমরা অ্যাজমা বলে থাকি। এটি অনেকগুলো কারণে হয়: ধুলাবালি, অ্যালার্জি, ঠান্ডা, বায়ু দূষণ, এগুলো হলো কারণ। এবং শীতকাল এটা অন্যতম একটি সময় যখন শীতের প্রকোপ বেড়ে যায়, কুয়াশা, এবং শীতকালে আপনারা জানেন যে ধুলাবালি বেড়ে যায়, ডাস্ট। এবং আরেকটা কারণ হলো পরাগায়ন। শীতকালে ফুল বেশি জন্মে, সেখানে যে রেণুগুলো, সেগুলো একটা অ্যালার্জির কারণ। এই কারণগুলোতেই শ্বাসকষ্টের রোগ প্রকোপ বৃদ্ধি পায়। এছাড়াও শীতকালে ভাইরাস জনিত কারণ এবং বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো বেশি হয়। সেইগুলোর থেকেও শ্বাসকষ্ট যাদের থাকে, অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, তারা এই রোগগুলোতে আক্রান্ত হলে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তাদের আমরা যেটাকে বলি অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি অথবা অ্যাকিউট এক্সাজারবেশন ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবং তার জন্য দেখবেন যে সবার শিশু, বয়স্ক যাদের আছে তাদের শীতকালে এই প্রকোপগুলো বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। নিঃসন্দেহে। এবং এত এত বাচ্চা কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এই সময়টিতে সাফার করে, এই কথার রেস ধরে একটু স্যারের কাছে যাব যে স্যার, অ্যাজমা কিংবা সিওপিডিতে আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে, আমরা কি কোনো ডেটা বের করতে পেরেছি কিনা? অ্যাজমা এবং সিওপিডি আমরা প্রতি বছর যেটা দেখি যে এটা একটা নির্দিষ্ট একটা পরিসংখ্যান আছে। যেমন সারা পৃথিবীতে প্রায় মোর দেন 30 crore পিপল আছে যারা অ্যাজমাতে ভোগে, এবং প্রায় সম পরিমাণ, আরেকটু বেশি বলা যায় 40 কোটি মানুষ হতে পারে সারা পৃথিবীতে আপনার সিওপিডিতে ভোগে। বাংলাদেশে এটার পরিমাণ অ্যাজমার ক্ষেত্রে এরকম নিয়ার 1 crore, সিওপিডিটা 1 crore একটু বেশি। এটা হচ্ছে একটা পরিসংখ্যান। এবং এই পেশেন্টগুলো আমরা দীর্ঘদিন যাবত আমরা যে স্ট্যাটিস্টিক্সগুলো পেয়ে আসতেছি, এগুলো একটু কম বেশি হয়, কিন্তু মানুষ সভ্যতার সাথে সাথে, চিকিৎসা বিজ্ঞানের সাথে সাথে কিন্তু অ্যাজমা এবং সিওপিডির প্রকোপটা অপেক্ষাকৃত কমার কথা, যেহেতু সায়েন্সটা অনেক অ্যাডভান্স হচ্ছে, ট্রিটমেন্টটা অনেক অ্যাডভান্স হচ্ছে। কিন্তু আমরা এই ডিক্লাইনটা কখনো অবজার্ভ করি না, বরং একটা বাড়তেছে, এটা বর্ধিত করে চলছে। যেমন আমরা সিওপিডির ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করা হতো, সায়েন্টিস্টরা প্রথম থেকে আমরা জানি সবাই যে স্মোকিং ইজ দ্য মেইন কজ অফ সিওপিডি। এটা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ধারণা। কিন্তু আফটার মেনি অ্যাডভোকেসি প্রোগ্রাম, মেনি সোশ্যাল ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রামের ফলে, সিগারেট ব্যান্ডিং এর আদার কারণে স্মোকিং আর অনেক কমেছে সারা পৃথিবীতেই, ড্রামাটিক্যালি কমেছে। কিন্তু তারপরে দেখা গেল সিওপিডির পরিমাণটা কমে নাই, বরং বেড়ে চলছে। তখন অফকোর্স দেয়ার মে বি অ্যানাদার কজ। সেখানে দেখা নাম্বার 1 এর পরপরই চলে আসলো কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন, কারণ আমাদের সিওপিডিটা বা অ্যাজমাটা দুটাই কিন্তু আমাদের এয়ারওয়ে ডিজিজ, শ্বাসনালীর রোগ।
কাজে আমরা প্রকৃতির সাথে যোগাযোগ রক্ষাই করি আমাদের শ্বাসনালীর মাধ্যমে। আমাদের শরীরে যতগুলো অর্গান আছে, হার্ট, কিডনি, ব্রেন, ইন্টেস্টাইন, অল আর প্রোটেক্টেড ফ্রম বডি কেস, বাট এক্সটেরিয়র বা প্রকৃতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে আমাদের লাংসটা এবং শ্বাসনালীটা। এই প্রকৃতির যে বায়ুর সমুদ্রে আমরা বসবাস করি, এটার মধ্যে অসংখ্য জিনিস থাকে, ডাস্ট পার্টিকেল, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস পার্টিকেল, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, অল আর উইদিন দ্য এয়ার। বাট এগুলো আমরা প্রতি মুহূর্তে ইনহেল করতেছি, করার পর হাউ উইল সার্ভাইভ, আমরা কীভাবে আছি? কারণ আমাদের নাকের মধ্যে এমন একটা প্রোটেক্টিভ সিস্টেম আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছে, এয়ার সুপার এয়ার কন্ডিশন, যেটা বাতাসটাকে ফিল্টার করে, হিউমিডিফাই করে, ওয়ার্মিং করে, ডিসইনফেকশন করে আমাদের শ্বাসনালীতে যায়, আমরা ভালো থাকি। কিন্তু যাদের এই ইন্টিগ্রিটিটা, এই যে মেকানিজমটা কমে যায়, নষ্ট হয়ে যায়, বিশেষ করে যারা স্মোক করে, স্মোকার, তাদের ড্রামাটিক্যালি এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কমে যায়, ইমিউনিটিটা কমে যায়, তারা কিন্তু সহজে আক্রান্ত হয় বেশি। অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে, অ্যাজমা পেশেন্ট অ্যালার্জিক পেশেন্ট, তারা বিশেষ করে রাতে ঘুমানোর সময়, বাংলাদেশে ঘরে যখন ঘুমায়, নাকটা বন্ধ হয়ে যায়, তখন তারা মুখ দিয়ে শ্বাস নেয়। আচ্ছা আচ্ছা। তার মধ্যে নাক দিয়ে বাতাসটা গেলে যে প্রোটেক্টিভ মেকানিজম পেতো, মুখে সেটা নাই, ফলে অপরিশোধিত বাতাস ঢুকে যায়। দুটার ক্ষেত্রে আমরা দেখছি যে এইগুলো আমাদের এয়ারওয়েতে যাওয়ার কারণে এয়ারওয়ে ইনফ্লেমেশন, স্ক্যারিং, এগুলো হয়ে রোগটাকে দীর্ঘায়িত করছে। কাজেই এয়ার পলিউশন এবং পরিবেশের দূষণের মাত্রা এবং তাদের জীবাণুর মাত্রা একটা বড় একটা নিয়ামক আমাদের শ্বাসনালী রোগের ক্ষেত্রে। এইগুলো যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রিভ্যালেন্সটা কমবে। নিশ্চয়ই, খুব চমৎকার বলেছেন স্যার। একটু যাবো যে অ্যাজমা নিয়ে তো কথা বলছি, কিন্তু একটু জানা জরুরি, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং সাধারণ সর্দি কাশি, আমরা যখন কাশি থেকে শ্বাস নিতে পারি না, তখন আমরা অনেকেই বলে থাকি যে এটি আসলে শ্বাসকষ্ট বা অ্যাজমা হয়েছে। কখন আমরা শ্বাসকষ্ট হয়েছে বা অ্যাজমা হয়েছে বলবো? অ্যাজমা হলো একটা নির্দিষ্ট রোগ যেটা শ্বাসনালীতে আক্রান্ত হয়। অ্যাজমা রোগীদের নির্দিষ্ট কতগুলো এপিসোড থাকবে, তার সিজনের সাথে সাথে তার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, তার প্রিভিয়াস হিস্ট্রি থাকবে, রাতে শ্বাসকষ্টটা বাড়বে, কাশিটা বাড়বে, এবং রোগী এসে বলবে যে আমার সিজনে প্রায় আমার শ্বাসকষ্ট হয়, আমার গলার মধ্যে বাঁশির মতন শব্দ হয়, শ্বাস নিলে শব্দ হয়, বুকের মধ্যে শো শো শব্দ হয়, এবং তার একটা এপিসোড থাকবে। এবং এই রোগীর ন্যাচারালি অনেক সময় মানে ইমপ্রুভ করে, আর ট্রিটমেন্ট নিলে তো ইমপ্রুভ করবেই, ন্যাচারাল বলে যে আমি চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। আর এই দুইটা রোগের মধ্যে, অ্যাজমা রোগের মধ্যে যেটা হলো যে যখন সে স্বাভাবিক অবস্থায় থাকে, একজন সুস্থ মানুষের মতন জীবনযাপন করতে পারে, কিন্তু বলবে যে আমার মাঝে মধ্যে কাশি হয়, আমার শ্বাসকষ্ট হয়, রাতে আমার শ্বাসকষ্ট হয়, আমার ছোটকালে শ্বাসকষ্ট ছিল, আমার যে স্যান্ড নিলে বা ধুলাবালিতে গেলে আমার শ্বাসকষ্ট হয়, এই হিস্ট্রিগুলো দিবে। আর সর্দি কাশি নর্মাল, এগুলো সিজনাল, আসবে, বলবে যে আমার নাক বন্ধ হয়ে গেছে, আমার নাক দিয়ে পানি পড়তেছে, আমার কাশি হচ্ছে, এগুলো সিজনাল ফ্লু অথবা সিজনাল যেই ভেরিয়েশনগুলো হয় বিভিন্ন কারণে। আর এছাড়া অন্যান্য যে রোগের জন্য যে শ্বাসকষ্টগুলো হয়, সব শ্বাসকষ্ট কিন্তু আবার হাঁপানি না। আচ্ছা, অন্যান্য রোগের জন্য শ্বাসকষ্ট হয়, যেমন হার্টের জন্য শ্বাসকষ্ট হতে পারে, নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হতে পারে, বুকের মধ্যে পানি জমলে শ্বাসকষ্ট হতে পারে, কিডনি ডিজিজের জন্য শ্বাসকষ্ট হতে পারে। সেগুলা তখন বলবে যে আমার এই রোগ আছে, এই রোগগুলো যখন বেড়ে যায় তখন আমার শ্বাসকষ্ট হয়। আচ্ছা, তার মানে শ্বাসকষ্ট এবং অ্যাজমা দুটো সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, শ্বাসকষ্ট হলো একটা উপসর্গ, সেটা যে কোনো রোগের জন্য হতে পারে। আর অ্যাজমা হলো একটা রোগ যেটার শ্বাসনালীর সংকোচনের জন্য হয়, শ্বাসনালীতে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, যার জন্য শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়। আপনি যখন একটা ছোট চিকন জিনিস দিয়ে যখন বাতাস যাবে তখন শব্দ হবে, কিন্তু বড় যখন হবে আপনি নিতে পারেন, যার জন্য শ্বাসকষ্টের রোগীরা খুব ব্রেদারলি, মানে কষ্ট করে শ্বাস নিতে হয়। নিশ্চয়ই। এবং স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ছোট ছোট বাচ্চারা শ্বাসকষ্টে ভুগছে। আসলে শ্বাসকষ্ট হবার পেছনে যে কারণগুলো, তার মধ্যে কোনগুলো বাচ্চাদেরকে বেশি প্রভাবিত করে, মানে কারা আক্রান্তের ঝুঁকিতে বেশি? বাচ্চাদের যাদের অ্যাটোপিক অ্যালার্জি আছে তারা বেশি অ্যালার্জি থাকে, তারপর হাউস মাইট অ্যালার্জি, তারপরে বিভিন্ন পরিবেশগত কারণ, সেগুলো। তো বাচ্চাদের ম্যাক্সিমাম অ্যাটোপিক অ্যালার্জির জন্যই শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে কি স্যার বাচ্চাটার আসলেই শ্বাসকষ্ট হলো নাকি নিউমোনিয়া হলো? আমরা তো জানি বাচ্চারা খুব বেশি অল্প সময়ের মাঝে নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, বিশেষ করে পরীক্ষার মাধ্যমে কি শনাক্ত করা যেতে পারে? নিউমোনিয়া হলে একটা ইনফেকশন, নিউমোনিয়া হলে জ্বর থাকবে, সাথে শ্বাসকষ্ট থাকবে, কিন্তু অ্যাজমাতে আপনার জ্বর থাকার সম্ভাবনা কম, যদি না সেকেন্ডারি ইনফেকশন তাকে অ্যাটাক না করে, শ্বাসকষ্ট বা শস্য হবে। আর বাচ্চাদের 3 বছরের আগে
আপনার সরাসরি ব্রঙ্কিয়াল অ্যাজমা ডায়াগনোসিস করা খুব টাফ। আচ্ছা 3 বছরের আগে বাচ্চাদের আরো কিছু রোগ আছে, যেমন ব্রঙ্কিওলাইটিস আছে, ভাইরাস ইনফেকশনের জন্য শ্বাসকষ্ট হতে পারে, তারপরে নিউমোনিয়া ইনফেকশনের জন্য শ্বাসকষ্ট হতে পারে, এছাড়া অন্য কোনো কারণ কনজেনিটাল যদি কোনো কারণ থাকে সেটার জন্য হতে পারে, মানে নানাবিধ কারণে হতে নানাবিধ পারে। কারণে হতে পারে। এবং কারণটাকে সুনির্দিষ্টকরণ করাটা খুব বেশি জরুরি। এই প্রেক্ষাপট থেকে স্যার একটু আপনার কাছে যাব যে আমাদের দেশে একটু ছোট বাচ্চাদের প্রসঙ্গে যেহেতু আছি, দেখা যায় খুব হামেশাই নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এই সিজনটা তো পিক নিউমোনিয়া আক্রান্তের, কিন্তু অনেক বাচ্চারা আবার অ্যাজমাতেও আক্রান্ত হয়ে যান। আমরা আসলে পার্থক্য করব কি করে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে একটা শাকিল ভাই উনি যে কথাটা উত্তরণ করলেন খুব সুন্দরভাবে কিন্তু উনি ডিসক্রাইব করছেন, একদমই। এটাই আমাদের বোঝা যায়। তো এখন অ্যাজমা জিনিসটা হচ্ছে শ্বাসনালীর সংবেদনশীলতা বা হাইপার রেসপন্সিভনেস অফ দ্য ইয়ারওয়ে। এই মানুষগুলো সারা জীবন একদম জন্মের পর থেকে সে 6 মাস বয়সে বোঝা যাবে, তার থেকে একদম ডেথ পর্যন্ত পুরোটা লাইফে কিন্তু তার এটা একটা জেনেটিক্যালি প্রিডিসপোজ কন্ডিশন, শ্বাসনালীটা সংবেদনশীল। একটা ছোট বাচ্চা যখন মার কোলে দুধ খায় 2 মাস 6 মাস পর্যন্ত, তখনও কিন্তু একটু হলে বোঝা যায়, কারণ এই বাচ্চাগুলো একটানা দুধ খেতে পারে না, মুখটা মাঝে মাঝে সরিয়ে নেয়, আবার দুধ খায়, আবার সরিয়ে নেয়, কারণ তার শ্বাসনালীটা বন্ধ হয়ে আসে নাকটা, তখন সে মাউথ ব্রিদিং চেষ্টা করে। এটার প্রথম যার ইন্টেলিজেন্স আছে বুঝতে পারবে, এখান থেকে শুরু। তারপর আরেকটু বড় হলো তখন দেখা গেল যে একটু সাইসের শব্দ হচ্ছে, মা যখন বাচ্চাকে কোলে নিচ্ছে, এইভাবে তার ইন্ডিকেশন শুরু করা হয়। তো মূলত অ্যাজমা যাদের থাকে তাদের এই শ্বাসনালীটা সংবেদনশীল, এবং যার শ্বাসনালীটা সংবেদনশীল তার একই ঘটনা নাকটা সংবেদনশীল। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটাই কিন্তু নিউমোনিয়া, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটাকে আমরা নিউমোনিয়া বলি, বা ব্রঙ্কিওলাইটিস বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্রঙ্কিওলাইটিস হয়, নিউমোনিয়া হয়, সবগুলো একই কারণ, অর্গানিজম, সেটা আইদার ব্যাকটেরিয়া ভাইরাস, কমনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। এই ব্যাকটেরিয়াগুলো শ্বাসনালী দিয়ে তার শ্বাসযন্ত্রে পুষতে হবে। পুষবে কিভাবে? আমি একই কথা আগের মতো বলছি যে আমাদের নাকটা কিন্তু ওয়েল প্রোটেক্টিভ। এই নাকটা যদি বন্ধ হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে নাক বন্ধ থাকার প্রবণতা সবচেয়ে বেশি, এবং তখন তারা মাউথ ব্রিথ করে। এই মাউথ ব্রিথ করলে কিন্তু তখন তার ইনফেকশনের চান্সটা বেশি হয় এবং বারবার ইনফেকশন হয়। সেই জন্য অ্যাজমাটিক বেবি যারা পরবর্তীতে অ্যাজমা ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু চাইল্ডহুডে তাকে ঠান্ডা লাগা বলে পরিচালিত হয়েছে, পিডিয়াট্রিশিয়ান হয়তো এটাকে কমন কলার ঠান্ডা লাগা, বাট এই পেশেন্টটা পরবর্তীতে আমাদের কাছে যখন আসলো, ইট ইজ এ কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। দ্যাট মিনস যে এখন এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে তা না, ইট ইজ কামস ফ্রম চাইল্ডহুড। এবং এই যে জিনিসটা যদি আগে থেকে সতর্ক করা হতো, মাকে শিখাতে হয় যে আপনি মেইন চিকিৎসক আপনার বেবির, সে কেমন ভাবে আপনার দায়িত্ব হবে আপনার রুমটাকে মাইটস ফ্রি করা, এবং রাতে যেন নাকটা খোলা থাকে সেটা ইনশিওর করবেন। নাকে খোলা রাখার জন্য আমরা কিছু মেডিকেশন দিই, যেমন নর্মাল স্যালাইন, নেজাল ক্লিনজার রিডিগেশন করি, তারপরে আমরা কিছু অ্যান্টি ডিকনজেস্টেন্ট দিই, এবং নাকটা খোলা রাখার জন্য এবং রুমটাকে মাইটস ফ্রি করার জন্য আমরা কিছু টিপস দিই, যেমন বিছানার চাদরটা ডেইলি ঘরে বাইরে ঝাড়বে, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনে বেলা আধা ঘন্টা খোলা রাখা, ফ্যান সাইডে রাখা, যেন রুমটা মাইটস ফ্রি থাকে। কারণ রুমে যে মাইটস হয় মূলত আমাদের আমাদের স্কিন থেকে যে সেলগুলো ডিজেনারেট হয় প্রতিদিন 1 মিলিয়ন, এটা একটা অংশ রাতে আমাদের বেডশিটে পড়ে, দিনে যখন বিছানা ঝাড়া হয় তখন এটা রুমে ছড়ায় যায়। এটা হচ্ছে নর্মাল টেন্ডেন্সি, এবং এটাই পরবর্তীতে নাক বন্ধ করার অন্যতম কারণ। বাচ্চার যদি আমরা নাক খোলা রাখতে পারি বরাবর, তাহলে কিন্তু তার ইনফেকশনের চান্সটা কমে যাবে, এটা একদম বাস্তবতা। তারপরেও অনেকগুলো ইনফেকশন হয়, এবং নিউমোনিয়া যদি হয় বাচ্চার, তখন কিন্তু কি হবে, জ্বর আসবে, যেটা শাকিল ভাই আগে বলেছেন, জ্বর আসবে, তারপরে কাশি হবে, এবং অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাবে। মেইনলি অক্সিজেন স্যাচুরেশন ফল করে গেলে সেটা ভেরি মাচ ডেঞ্জারাস, এবং তখনই তাকে আমরা হসপিটালাইজ করব, ইমিডিয়েট চিকিৎসার ব্যবস্থা করব, না হলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া, অ্যাজমা পেশেন্ট বিশেষ করে যাদের জানা আছে, যাদের কমন কোল আছে, তাদের নিউমোনিয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং আন্ডার 5 মর্টালিটির অন্যতম একটা কারণ কিন্তু এই নিউমোনিয়া। এই কথার প্রেক্ষাপটে একটু স্যারের কাছে যাব। স্যার, এই যে নিউমোনিয়ার চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করছি, অনেক বাবা মারা মাঝে মাঝে বুঝে উঠতে পারে না যে সন্তানটিকে কখন আসলে হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। তারা তো স্যাচুরেশন বোঝে না, তারা যেহেতু বাচ্চাটাকে নিয়মিত ওষুধ খাওয়াচ্ছে, বুকের দুধ খাওয়াচ্ছে, ছোট বাচ্চা কথাও বলতে পারছে না, কান্নাকাটি করছে, আসলে কখন আপনি পরামর্শ দেবেন যে বাসায় থেকে বাচ্চাটিকে সুস্থ করতে পারে, এবং কোন ক্ষেত্রে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে যাওয়া প্রয়োজন? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। বাচ্চাদের নিউমোনিয়া যখন সিভিয়ার হয়ে যায় তখন তার শ্বাস কষ্ট হয়, সেটার জন্য বাচ্চাদের খুব ঘন ঘন শ্বাস নেবে, এবং বাচ্চাদের এখানে যে বুকের খাঁচাগুলো ভিতরে ঢুকে যাবে। এটা হলো অনেকদের একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো বাচ্চারা যখন কান্নাকাটি করবে, এত বেশি শ্বাসকষ্ট হবে, তার নাক, জিহ্বা, হাত নীল হয়ে যাবে। এবং এই দুটো জিনিস যদি দেখা যায়, এবং বাচ্চা যদি খুব বেশি ঘন কান্নাকাটি করে, এবং মানে কোনো মতে ঘুমাচ্ছে না, কোনো মতে শান্তি পাচ্ছে না, অস্থিরতা করে, এবং কিছুটা অনেক সময় দেখা যায় যে এই অস্থিরতার মধ্যে কিছুটা ড্রাউজি হয়ে যায়,
তখনই বুঝবেন যে বাচ্চার অক্সিজেন কমে গেছে। এবং যদি কোনো কারণে দেখেন যে কান্নাকাটি করলে শ্বাস প্রশ্বাসের সময় হাতের আঙ্গুল, নেল বেড, জিহ্বা, নাকের টিপস যদি নীল হয়ে যায়, আচ্ছা, তাহলে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং তাকে অক্সিজেন দিতে হবে। এছাড়াও যদি জ্বর বেশি থাকে, মানে খুব কাশি থাকে, তাহলেও হাসপাতালে নিয়ে যেতে হবে। স্যার সেক্ষেত্রে হাসপাতালে যাওয়ার পরে ম্যানেজমেন্ট কি, আপনি তো বলছিলেন অক্সিজেন দেবার কথা, তাকে কি হাসপাতালে রেখে নিয়মিত অক্সিজেন হ্যাঁ, সার্ভিস? সেখানে অবশ্যই প্রথম অক্সিজেন দিতে হবে, তারপরে তাকে ওই যে ইনফেকশনের জন্য তার অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে তার এয়ারওয়ে গুলো ক্লিন করার জন্য যেসব জিনিস সেগুলো করতে হবে। এবং স্যার ঘরে থেকে যারা চিকিৎসা করবে, মানে এমন পরিস্থিতিতে গেল না, আমরা কখনো চাই না কোনো সন্তান এমন পরিস্থিতিতে গিয়ে হাসপাতালে ভর্তি হোক, ঘরে থেকে ম্যানেজমেন্ট করার ব্যবস্থাগুলো কি? ঘরে থেকে এইসব রোগীকে ম্যানেজমেন্ট খুব টাফ, আচ্ছা আচ্ছা, খুব টাফ সময়, এবং সেখানে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এই ক্রাইটেরিয়াগুলো থাকলে অবশ্যই হসপিটালে যায় চিকিৎসা করতে হবে। মানে যে কোনো একটা বাচ্চা যখন নিউমোনিয়া আক্রান্ত হয়, আমরা কখনো চাই না যে হাসপাতালে ভর্তি হোক, ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাক। তাই প্রিভেনশনের নিশ্চয়ই কিছু পরামর্শ থাকবে। প্রিভেনশনের জন্য যে আব্দুল্লাহ সাহেব যেটা বললেন, মামুন সাহেব, যে তার ঘরগুলা পরিষ্কার রাখতে হবে। তার যখন প্রিলিমিনারি, যখন এই যে কাশি হবে, সর্দি হবে, একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, শিশু বিশেষজ্ঞের। তার নিউট্রিশনগুলো ভালো রাখতে হবে। রাতের বেলা তাকে প্রস্রাবের মধ্যে যেন না পড়ে থাকে সেটা খেয়াল করতে হবে। এবং ঘরের মধ্যে যাতে ধুলাবালি না থাকে, কার্পেট না থাকে। বিশেষ করে আরো কিছু আছে, ইদানিং দেখা যায় যে বিড়াল পালে, পশু পাখি পালে, সেগুলোর থেকে তাকে দূরে রাখতে হবে। এবং সে যে রুমটা থাকবে সেই রুমটাকে আলো বাতাস যেন আসে দিনের বেলা, এবং রাতের বেলা যেন গরম থাকে। বাচ্চাটাকে একটু ওয়ার্ম রাখার চেষ্টা করতে হবে। তারপরে যেসব কম্বল, সেই জিনিসগুলোর মধ্যে লোমযুক্ত কম্বলগুলো এগুলো ইউজ করা যাবে না সর্বোপরি। আর অ্যালার্জি, যেহেতু বাচ্চাদের অ্যাটোপিক অ্যালার্জি হয়, এই জন্য অ্যালার্জি জাতীয় খাবার এবং অ্যালার্জির জিনিসগুলো থেকে তাকে বিরত থাকা জরুরি। স্যার আমরা জানবো যে কোন খাবারগুলো বাচ্চার নিউমোনিয়াকে প্রভাবিত করতে পারে, কিংবা একজন ব্যক্তি। খাবার নিউমোনিয়াকে প্রভাবিত করে না, খাবার অ্যালার্জিটাকে প্রভাবিত, সেটা থেকে শ্বাসকষ্ট এবং পরবর্তীতে জটিলতার পরিমাণ বেড়ে যায়। আমরা জানবো এই খাদ্যাভ্যাসগুলো সম্পর্কে, কোনগুলো থেকে বিরত থাকা জরুরি এই পুরো শীতকাল জুড়ে। কিন্তু স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, কথা বলছিলাম নিউমোনিয়া এবং অ্যাজমা নিয়ে। যেহেতু অ্যাজমায় ছিলাম, অ্যাজমাকে আসলে শনাক্ত করার ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে করব, নাকি বিশেষ কোনো পরীক্ষা করার পরামর্শ দেবেন? আমি আমার কর্মজীবনে 25 ইয়ার্স, আমি সবচেয়ে যে জিনিসটাকে দিয়ে আমি অ্যাজমাকে ডায়াগনোসিস করি সিম্পল হচ্ছে হাঁচি। যে মানুষটা যদি বলে যে আমার ফ্রিকোয়েন্ট হাঁচি হয়, আমি ধরে নিই সেটা অ্যাজমা পেশেন্ট, অন্য আর কিছু চিন্তা নেই। পরবর্তীতে সেটাকে আমরা ক্রস ডায়াগনোসিস করে দেখা যায় হি ইজ অ্যাজমা পেশেন্ট। এটা হচ্ছে নাম্বার 1। কারণ ফ্রিকোয়েন্ট স্নিজার, তা একটা দেখবেন শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, অনেকেই অলরেডি অ্যাজমা ট্রিটমেন্ট ইনহেলার শুরু করে দিয়েছে, বাট নেভার অ্যাজমা না, অথচ অ্যাজমা ট্রিটমেন্ট পাচ্ছে। এটার বিশাল অংশ। ইয়াং মেয়েরা কোনো মানসিক কারণে বা যে কোনো একটা আনস্টেবিলিটির কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ইমার্জেন্সি আসলে নেবুলাইজার অক্সিজেন দিল, সব কিন্তু কিছুই না, এবং তাকে অলরেডি ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হলো। কিন্তু এই রোগীগুলোর সব হিস্ট্রি নেন, কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি আপনার ঠান্ডা, গরম, ধুলাবালি, ধোঁয়া নাকে গেলে হাঁচি পায় কিনা, এবং ছোটবেলা থেকে আসে কিনা, তখন আমরা ফার্স্ট চিন্তাই করি এটা। এরপরে আমরা অন্যান্য পরীক্ষাগুলি করি। তার ফ্যামিলি হিস্ট্রি নিই, যে আসলো তার ফার্স্ট জেনারেশন, ব্যাক জেনারেশন, দুটাতেই যদি দেখি যে একই ধরনের পেশেন্টের সংখ্যা কেমন, সেটা খুঁজে পাওয়া যাবে। সেকেন্ড হচ্ছে আমরা সিম্পল তাদের ব্লাড একটা টেস্ট করি, IgE লেভেল। আচ্ছা আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমি অ্যালার্জি প্রবণতা, ইট ইজ নট অ্যাজমা অ্যান্ড অ্যাজমা অ্যাটাক, আমরা দুটো শব্দ ব্যবহার করি। যখন কারো শ্বাসকষ্ট হয় এটাকে অ্যাজমা অ্যাটাক বলি আমরা। অ্যাটাক বেশি সময় থাকে না, ওভারকাম হয়ে যায়, হয়তো একদিন থাকলো বা তারও কম সময়, 2 ঘন্টা পরে শ্বাসকষ্ট নাও থাকতে পারে। তখন হয়তো মনে করে যে আমার অ্যাজমা ভালো হয়ে গেছে, তা না। বাট অ্যাজমা ইজ এ পার্টনার, অ্যাজমা ইজ এ কন্ডিশন, অ্যাজমা ইজ এ স্ট্যাটাস অফ এ পারসন, লাইফ টাইম। সেটাকে সে নিয়েই সে লাইফ টাইম পার করবে, এবং সেখানে কি কি থাকবে? 5টা জিনিস: হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি। এই কটা জিনিস। অ্যালার্জির মধ্যে যেমন কারো চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, স্কিনে অ্যালার্জি হয়, সে কখনো অ্যাজমা পেশেন্ট হিসেবে ডায়াগনোসিস হয় নাই, কিন্তু মাঝে মাঝে তার কাশি হচ্ছে, শুধু অ্যালার্জির ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে। বাট এই পেশেন্টটাই কিন্তু এক সময় যখন অ্যাটাক হলো তখন তাকে বলা হবে অ্যাজমা। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে এই পেশেন্টটাই অ্যাজমা পেশেন্ট, তাহলে এটার যে প্রিভেন্টিভ মেডিকেশনগুলো, অ্যাজমার যে প্রিভেন্টিভ মেডিকেশনগুলো, সেটা যদি আমরা তাকে বুঝিয়ে দিই, হাউ টু প্রিভেন্ট দ্য ট্রিগার, যে জিনিসগুলো অ্যাজমাকে উত্তক্ত করে, রাগিয়ে দেয় শ্বাসনালীকে, সে ট্রিগারগুলো তাকে চিহ্নিত করে দিই,
অ্যালার্জেনগুলোকে অ্যাভয়েড করার টেকনিক শিখাই দিই, তাই কখনো সে ডেঞ্জারে পড়বে না। সো একদমই। অ্যাজমাকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমার ক্লিনিক্যাল আইটা এবং ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ইনভেস্টিগেশন ভেরি মিনিমাম। একদমই স্যার, এই যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কিংবা ফিজিক্যাল এক্সামিনেশন, এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো, অনেক কিছু জানার আছে, কোন জায়গাটাতে আসলে আমরা সতর্ক হব, কখন চিকিৎসকের কাছে যাব, তবে সময় আছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, যিনি সভাপতি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, যিনি সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভার কেয়ার হসপিটাল ঢাকা। দুজনকে বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে স্বাগত। বিরতির আগে কথা বলছিলাম যে অ্যাজমা আক্রান্তের ঝুঁকিতে কারা এবং অ্যাজমা হলে আসলে কি ধরনের পরীক্ষা করা জরুরি। স্যার, একটি বিষয় আমরা খেয়াল করি যে যখনই অ্যাজমায় আক্রান্ত কোনো রোগী চিকিৎসকের কাছে যায়, তাকে পরামর্শ দেওয়া হয় যে ইনহেলার ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের দেশে সাধারণ রোগীদের মাঝে এক ধরনের ধারণা রয়েছে যে ইনহেলার ব্যবহার করলে হয়তোবা সেটি সারা জীবন কন্টিনিউ করতে হবে এবং সেটি হয়তোবা তার জন্য অনেক বড় কোনো ক্ষতির কারণ হবে। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আধুনিক চিকিৎসায় ইনহেলার হলো প্রথম ধাপের চিকিৎসা, যেটা সরাসরি শ্বাসনালীতে কাজ করে। আমরা ইনহেলার নেওয়ার পরে যে ওষুধটা সেটা শ্বাসনালীতে যাবে, শ্বাসনালীতে সেটা অ্যাবজর্ব হবে এবং শ্বাসনালীতে কাজ করে শ্বাসনালীটাকে প্রসারিত করবে। আর আমরা মুখে যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলো আমরা খাবো, পাকস্থলী থেকে অ্যাবজর্ব হবে, রক্তে যাবে, রক্তের মাধ্যমে সেটা শ্বাসনালীতে যাবে। এটা সময়ের ব্যাপার, যার জন্যে ইনহেলারগুলো যখন আমরা সরাসরি দেওয়া হয় তখন খুব তাড়াতাড়ি এটা রেসপন্স করে। আমি এটাকে বলি যে অনেকটা মলমের মতন। প্রাথমিক চিকিৎসায় হাত পা কেটে গেলে যেমন আমরা মলম ব্যবহার করি, এটা হলো সেরকম। আমরা যখন শ্বাসকষ্ট হয় তো আমরা ইনহেলারটা দিলে সেটা শ্বাসনালীর মধ্যে একটা প্রলেপ সৃষ্টি করে এবং সেটা কাজ করা শুরু করে এবং ইমিডিয়েট, এবং এটার ঝুঁকি কম, এটার সাইড ইফেক্ট কম। সুন্দরভাবে নিতে পারলে খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট পাওয়া যায়। একদমই। এবং এবং এটার রক্তের সাথে মিশার সামান্য এবং খুব অল্প ডোজে এটা কাজ করে, খুব দ্রুত সময়ের খুব মধ্যে। দ্রুত সময়ের মধ্যে কাজ করে। এবং এটা ইনহেলার প্রাথমিক অবস্থায় উন্নতির পরে আমরা অনেক ইনহেলার বন্ধ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা। এটা একটা। আর ইনহেলার নিলে যে সারা জীবন নিতে হবে তা না, সেটা নির্ভর করবে হলো রোগীর উন্নতির উপর। রোগী যদি সম্পূর্ণ উন্নতি হয়ে যায়, মানে কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ইনহেলারগুলো ডোজ কমায় নিয়ে আসি এবং একসময় ইনহেলারগুলো অনেক সময় উইথড্র করা যায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ইনহেলার নিলে যে সারা জীবন ইনহেলার ব্যবহার করতে হবে এই ধারণা সম্পূর্ণ অমূলক। এবং আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা পর্যায়ে যায় উন্নতি হওয়ার পরে আমরা ইনহেলার বন্ধ করে দিতে পারি। এবং সেই ইভ্যালুয়েশনগুলো হয় 3 মাস পর পর। আমরা যখন 3 মাস পরে এসে বলে যে আমি ভালো আছি, তখন আমরা আস্তে আস্তে ডোজ কমায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। এবং একটা পর্যায়ে দেখা যায় যে কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনহেলার উইথড্র করতে পারা যায়, কারো ক্ষেত্রে দেখা যায় যে না, একদম মিনিমাম ডোজ যেটা রাখলে সে সুস্থ থাকবে সেই ডোজ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। বাহ, মানে তার মানে আতঙ্কিত হবার কিংবা শঙ্কিত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং চিকিৎসক যেহেতু দিয়েছে এটি একদম খুব ভালো ভেবেই দিয়েছে এবং সেটাকে গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। স্যার, একটি বিষয় জানতে চাইবো যে আমরা তো অ্যাজমা এবং সিওপিডি নিয়ে কথা বলছি। অ্যাজমা বিষয় তো অনেক কিছু জানা হলো, কিন্তু অ্যাজমা আক্রান্ত রোগীরা কি পরবর্তীতে সিওপিডিতে আক্রান্ত হতে পারে কিনা? ধন্যবাদ আপনি প্রশ্নটা করার জন্য, যে এটা সবার মধ্যে একটা ক্লারিফিকেশন আসা দরকার। অ্যাজমা আক্রান্ত পেশেন্টরা সিওপিডিতে আক্রান্ত হতেই পারে, কারণ অ্যাজমা একটা কন্ডিশন যেটা সে, যেমন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সে কি সিওপিডিতে আক্রান্ত হতে পারে না? একটা পেশেন্টের হাইপারটেনশন আছে, সেও সিওপিডিতে আক্রান্ত হতে পারে। সেই রকম অ্যাজমাটা তার একটা আলাদা কন্ডিশন, যেটা সে লাইফ টাইম, যেটা বলে হাইপার রেসপন্সিভনেস, এবং এটা জেনেটিক্যালি প্রিডিসপোজ, সেটা নিয়ে সে জন্ম নিল, সে আস্তে আস্তে ছোট থেকে বড় হতে। এই মানুষটাই 18 বছর বয়সে যে ধূমপান শুরু করলো,
করতে করতে তার বয়স এক সময় এসে 25, 30, 35, 40 হয়ে গেল। এবং এই যে ধূমপান করার কারণে ধূমপানের যে নক্সিয়াস ম্যাটেরিয়ালগুলো তার ইয়ারওয়েকে ক্রনিক ইরিটেশন এবং ইনফ্লামেশনের কারণে আস্তে আস্তে শুরু হতে থাকলো শ্বাসনালীটাকে, এবং হতে হতে একটা পর্যায়ে যখন আর একটা এক পর্যায়ে চলে আসলে, যেটাকে আমরা তখন একটা হাঁটতে গেলে সে শ্বাসকষ্ট বোধ করে, তখন তো আমরা ধরেন তখন সিওপিডি পরীক্ষায় তার সিওপিডি প্রমাণিত হলো, তখন তো অ্যাজমাও আছে সিওপিডি আছে, এটাকে আমরা একসাথে একো বলি, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ কন্ডিশন, এটা একটা কন্ডিশন। আর যে মানুষটার অ্যাজমা নেই, শুধু অন্য অসুখ আছে, অ্যাজমা নেই, সে যখন ধূমপান করলো তার সে আস্তে আস্তে একইভাবে ডেভেলপ করলো, তাকে শুধু সিওপিডি। তো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হতে পারে, শুধু সিওপিডি হতে পারে, শুধু অ্যাজমা হতে পারে। হ্যাঁ, আবার যে মানুষটা দেখা গেল ধূমপানও করে নাই কিন্তু অ্যাজমার পেশেন্ট, ইট ইজ দ্য ভিকটিম অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অ্যাডভার্স ইফেক্টের কারণে তারও কিন্তু সিওপিডি হতে পারে। এই একটা জিনিস। এছাড়া আরেকটা কন্ডিশন যেটা হলো ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়, যাদের দীর্ঘদিন ধরে অ্যাজমা আনকন্ট্রোল এবং পোর ট্রিটেড, তাদের আস্তে আস্তে লাংসের মধ্যে একটা পার্মানেন্ট ইয়ারওয়েতে চেঞ্জ হয়ে যায়, যেটা সাববেসমেন্ট মেমব্রেন ফাইব্রোসিস, যেটা সিওপিডির ক্ষেত্রে যেমন ঘটে একটা পার্মানেন্ট ন্যারোইং হয়ে যায়, অ্যাজমা পেশেন্টের শেষ পর্যায়ে সেরকম একটা কন্ডিশন হয়ে যায়, যেটা ইল ট্রিটেড এবং ইল ডায়াগনোস, তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন, সেটা সিওপিডি লাইক কন্ডিশন, বাট সিওপিডি বলবো না আমরা, সেটার সিমটম এবং তার ডেভেলপমেন্ট সব সিওপিডির মতো হয়। কাজেই অ্যাজমা একটা কন্ডিশন, অ্যাজমার একটা স্টেজে অনেক ক্ষেত্রে সিওপিডির মতো আচরণ করে, প্লাস হচ্ছে যে আমরা সিওপিডি এবং অ্যাজমা একই সাথে অবস্থান করতে পারি, যেটা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। সো এই হচ্ছে টোটাল কন্ডিশন। সেজন্য আমরা যদি ধূমপানটা যদি কন্ট্রোল করতে পারা যায়, একটা পর্যায়ে যদি ধূমপান স্টপ করে দেওয়া হয়, তাহলে অনেক দিন পরে যে কিন্তু সিওপিডিটা প্রগ্রেস করতে থাকে এবং হল্ট হয়, এবং বলা হয় যে কেউ ধূমপান বন্ধ করার পরে 20 বছর পর্যন্ত এটার ইফেক্ট থাকে, এটা যে প্রগ্রেসিভ ভাবে চলতে থাকে, এবং তারপরে যে হয়তো এটার অবস্থাটা কমে আসে। এই জন্য আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট হবে। অ্যাজমা পেশেন্টের যেমন ট্রিটমেন্ট আমরা যেভাবে দিই, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু দুটোতেই কিন্তু কাশি এবং শ্বাসকষ্ট আছে। আর অ্যাজমাতে চেনার উপায় কিন্তু একটু জিনিস বলা দরকার, যে অ্যাজমা পেশেন্ট যাদের, তাদের শ্বাসকষ্টটা হয় এপিসোডিক, শ্বাসকষ্ট হলো আবার নেই, অনেক দিন ধরে কোনো শ্বাসকষ্ট নেই, আবার একটা সময় অ্যাটাক হলো, শ্বাসকষ্ট হলো। কিন্তু সিওপিডি পেশেন্টগুলো পারসিস্টেন্টলি সবসময় শ্বাসকষ্ট আছে, প্রতিদিন সে শ্বাসকষ্ট বোধ করবে একটু একটু, এবং স্বাভাবিক অবস্থায় হাঁটছে, নর্মাল বসে আছে, শুয়ে আছে তেমন নেই, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল বা জোরে হাঁটলো, তখন সে এত শ্বাসকষ্ট বোধ করবে যে সে আর মুভ করতে পারবে না। এই দিয়ে আমরা কিন্তু অ্যাজমা এবং সিওপিডির শ্বাসকষ্টটাকেও পার্থক্য করে দেখাতে পারি। নিশ্চয়ই, খুব চমৎকারভাবে বলেছেন স্যার। একটু আপনার কাছে জানবো যে আমরা তো জানি সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটি হওয়ার পিছনে একমাত্র বা অন্যতম কারণ ধূমপান। এটি যেমন একটি বিষয় রয়েছে, এছাড়া বায়ু দূষণ, পরিবেশ দূষণ, অনেকগুলো ফ্যাক্টর, কিন্তু বায়ু দূষণ এবং পরিবেশ দূষণের সাথে ধূমপান, এই দুটো ফ্যাক্টরকে নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের দেশে আসলে কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, আপনি কি বলছেন বিষয়টি নিয়ে? যে ধূমপান নিয়ন্ত্রণ করার জন্য এখন আইন হয়েছে একটা, দ্বিতীয় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আর এটা জানেন যে ধূমপান করে তার যতটুকু ক্ষতি না হয়, প্যাসিভ স্মোকিং বলে একটা কথা আছে, আশেপাশে যারা থাকে তাদের আরো বেশি ক্ষতি হয়। এরকম বায়ু দূষণের জন্য সিওপিডি সহ আরো অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো হয়। সেটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বায়ু দূষণের জন্য যে কারণগুলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এবং যে বায়ু দূষণের যে ধোঁয়াগুলো নির্গত হয় সেগুলোর জন্য একটি সাইন্টিফিক উপায়ে যাতে বায়ু দূষণ না করতে পারে সেটা খেয়াল করতে হবে। ইটের ভাটা আরেকটি কারণ, একদমই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইটের ভাটা যেভাবে ওপেন ধোঁয়া পুরানো হয়, গাছ কেটে এনভায়রনমেন্ট নষ্ট করা হচ্ছে, সেটা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে আইনের মাধ্যমে। গাড়ির ধোঁয়া, ঢাকা শহরের বায়ু দূষণ এখন প্রায় সময় দেখা যায় যে বিশ্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে থাকে। এই জন্য গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে, এবং নগরায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পাশাপাশি নগরায়ন, ধুলাবালি, সেটার সাথে সাথে ঢাকা শহর বা বিভিন্ন নগরায়নের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অবশ্যই বনায়ন করতে হবে বায়ু দূষণ রোধ করতে হলে। এছাড়া যেটা করতে হবে, আমাদের সবার ইনসিনারেশন যেটা হয়, আমরা দেখা যায় যে এখন সেটা নির্দিষ্ট কোনো জায়গা নেই, যেখানে পারি কাগজপত্র বা বিভিন্ন জিনিস দিয়ে আমরা আগুন জ্বালাই দিই যাতে
এই জিনিসগুলো পুড়ে যায়। একদমই। কিন্তু এইটার ধোঁয়া যে মানে পরিবেশটা এবং বায়ুটা দূষণ করতেছে এটা অনেকেই জানে না। এটাকে অবশ্যই একটা জনসচেতনের মধ্যে আনতে হবে। এই কাজগুলো যদি করি, আর সর্বশেষে যেটা হলো বাংলাদেশে যতটুকু বনায়ন থাকা দরকার সেই বনায়নটা নেই। সেই বনায়নের জন্য অবশ্যই আমাদের গাছ লাগাইতে হবে। গাছ লাগানোর উদ্যোগ নেওয়াটা খুব উদ্যোগ বেশি নিতে হবে। জরুরি, যে বিষয়গুলো সম্পর্কে আমরা মোটে অ্যাওয়ার নই। aware নই। স্যার, আমরা আরো বিস্তারিত আলোচনা করব সিওপিডি রোধে আমাদের আসলে কতটুকু সচেতন থাকা প্রয়োজন। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির এবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে সিওপিডি কি কারণে হয়ে থাকে বা আক্রান্তের ঝুঁকিতে কারা। স্যার, একটু জানতে চাই যে একজন ব্যক্তি সিওপিডি হয়েছে কিনা আসলে বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবো? কারণ শ্বাসকষ্ট তো একজন ব্যক্তির হার্টের রোগের বহিঃপ্রকাশ, আবার অ্যাজমারও বহিঃপ্রকাশ, কিন্তু সিওপিডির ক্ষেত্রে বহিঃপ্রকাশটা কেমন হতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এটা মানুষের যদি যারা শুনবে তারা যদি বুঝতে পারে তাহলে কিন্তু একটু ডিফারেন্সিয়েট করতে পারবে যে শ্বাসকষ্ট একটা খুব কমন একটা সিমটম বিভিন্ন কারণে। এমনকি মানসিক রোগীদের সবচেয়ে বেশি শ্বাসকষ্ট হয় নিয়ে আমাদের কাছে আসে। হার্টের রোগী, কিডনি রোগী, অ্যাজমা রোগী, সিওপিডি বিভিন্ন। কিন্তু আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? একটা হচ্ছে আমি যে পেশেন্টের দিকে চোখের তাকায় আমরা ফার্স্টে হবে। একটা যদি মহিলা হয়, একটা ছোট বাচ্চা হয়, তাহলে আমরা সিওপিডি কখনোই চিন্তা করব না সাধারণত আমাদের দেশের পার্সপেক্টিভ। একজন 40 ঊর্ধ্ব একজন পুরুষ মানুষ, তার চেহারার মধ্যে হয়তো অনেক সময় দেখেও বোঝা যায় সে স্মোক করে বা এরকম যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, এরকম দেখে আমাদের ফার্স্ট ইমপ্রেশনে হতে পারে যে সিওপিডি। সেকেন্ড হচ্ছে আমরা যখন তার সাথে কথা বলতে যাব, কথা বলতে যে অনেক সময় দেখা যাবে সে ফুললি সেন্টেন্স কমপ্লিট করতে পারতেছে না, এটাও একটা কথা আসবে। বিফোর টাচিং, বিফোর এক্সামিন, এরপরে আমি তার হিস্ট্রি নিলাম, সে স্মোক করে, স্মোকিংয়ের হিস্ট্রি পাওয়া গেল, অথবা কোনো একটা ইয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে, কোনো ফ্যাক্টরিতে কাজ করে, হ্যাঁ, বয়সগত এগুলো নিয়ে, তখন আরও একটু ক্লিয়ার হলো। এরপরে আমি তাকে এক্সামিন করতে গেলাম, স্টেথো বসানো হলো, স্টেথো দিয়ে আমরা তার ব্রেথ সাউন্ডকে এক্সামিন করে তার ডিমিনিশ ব্রেথ সাউন্ড পেতে পারি বা কোনো আরও অন্যান্য ফাইন্ডিংসগুলো পেয়ে আমরা তখন আরও নিশ্চিত হই। এবং টেস্টের মধ্যে তেমন কিছু না, শুধু খুব কমন একটা টেস্ট যে স্পাইরোমেট্রি, সেটা এখন প্রত্যেকটা উপজেলা লেভেলেও করা সম্ভব। এটা এই একটা টেস্ট করলেও কিন্তু আমরা বুঝতে পারি পেশেন্টের সিওপিডি হয়েছে। কাজেই একবার ইমপ্রেশন, ভিজুয়াল ইমপ্রেশন, চোখে দেখা, হিস্ট্রি নেওয়া, এক্সামিন করা, এই তিনটাতেই 80-90% কাজ হয়ে যায়। বাকি একটা টেস্ট করা করে আমরা বুঝতে পারি তার সিওপিডি হয়েছে। এবং সিওপিডি হয়ে গেল, ডেভেলপ করে গেল, এবং তার যে শ্বাসকষ্ট আপনি যেটা বললেন এটা একটু বলে দেওয়া দরকার। সিওপিডির ক্ষেত্রে শ্বাসকষ্ট হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া বা মুভ করলে শ্বাসকষ্ট হয়। এটাকে আবার আমরা গ্রেডিং করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। যে এমআরসি গ্রেড 4 যেটা, সেটা এমন একটা শ্বাসকষ্ট হয় যে ড্রেসিং আনড্রেসিং, নিজের কাপড় খুলতে, বাথরুমে যে নিজের কাপড় চোপড় খুলতে সে শ্বাসকষ্ট বোধ করে, এমন সিভিয়ার হয়ে যায়, কমপ্লিকেটেড হয়। তার আগে স্টেজ হচ্ছে যেমন সিঁড়িতে উপরে উঠতে গেলে বা জোরে হাঁটলে হয়ে গেল। তার স্টেজ 1 এ সাধারণত তেমন কিছু বোঝা যায় না। হঠাৎ সে একদিন পার্কে হাঁটতেছে, গ্রোসারি পার্কে প্রতিদিন সে হাঁটে, একদিন দেখা গেল যে সে অর্ধেক রাস্তা হাঁটার পরে একটু বসে রেস্ট নিয়ে তারপর হাঁটা শুরু করলো, পরের দিনও দেখা গেল এরকম হলো, তখনই বুঝতে হবে যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং তার স্মোকিং এসেছে আসতে। এইভাবে করে আমরা একটা গ্রেডিং করতে পারি। শ্বাসকষ্টের মাত্রাটা বাড়তেই থাকবে। আমি আগে যেমন বলেছি যে ধূমপান যদি তাকে বলা বোঝানো হলে বন্ধ করে দিল, তারপরে কিন্তু পরের দিন থেকে সে ভালো হবে না। ওটা যে শুরু হয়েছে এটা তার চলতেই থাকবে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে এয়ারওয়েটা ন্যারো হচ্ছে। তখন এই পেশেন্টকে আমাদের ম্যানেজমেন্টে চলে যায়। স্যার, আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, কিন্তু স্যার একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, তো আমরা বারবার শুনছি যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সিওপিডিতে আক্রান্ত হচ্ছে, এবং বিশেষ করে যারা পুরুষ তাদের ক্ষেত্রে আক্রান্তের ঝুঁকি বেশি, কিন্তু নারীরা কি একদমই আক্রান্ত হচ্ছে না? আক্রান্তের ঝুঁকিতে কোন ধরনের নারীরা এগিয়ে রয়েছে? অবশ্যই নারীরা আক্রান্ত হয়, তবে সেটা কম। কোন ধরনের নারীরা? এখন অবশ্য প্রবণতা কিছুটা আছে। আগে কিন্তু আমাদের দেশের নারীরা স্মোক করতো, সেটারও একটা ইতিহাস আছে। আগে হুক্কা ইউজ করতো, এবং সেই যে হুক্কাটা খাওয়ার জন্য দেখা যায় যে মহিলারা সেটা দড়ায় দিত, 2-3টা টান দিয়ে দড়ায় দেওয়ার পরে তার স্বামীকে হুক্কাটা খেতে দিত, এবং এই অভ্যাসে দেখা যেত যে আলটিমেটলি সেও কিন্তু সিগারেট নিচ্ছে। আর আমি একটা কথা বলেছিলাম যে প্যাসিভ স্মোকিং, স্বামী হুক্কা টানতেছে, উনি পাশে বসে আসছে, এটা একটা কারণ ছিল। আরেকটা হলো লাকড়ির চুলা, লাকড়ির চুলায় যদি রান্না করে সেটাও একটা দোয়া, এবং সেটাও মেয়েদের কারণ আপনার লাকড়ির চুলা দড়াইতে গেলে ওই ফু দিয়ে দড়াইতে হয়, তখন দোয়াগুলো আসে। এবং
সেই দোয়াগুলো খুব মানে স্মোকিং এর মতনই, সেই ক্ষেত্রেও নারীরা আক্রান্ত হয়। আচ্ছা। এছাড়া এখন ইদানিং এনভায়রনমেন্ট পলিউশন তো আছেই, সেটা পুরুষ নারী সবাই আক্রান্ত হচ্ছে। আর এখন যেহেতু নারীরা কর্মজীবী, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাজ করতেছে। এবং আরেকটা যেটা হলো যে এখন নারীরা নগরায়নের যে কাজগুলা করেন, ধুলাবালি, সেইগুলোতে কিন্তু নারীরা অংশগ্রহণ করে, সেখানেও তারা কম বেশি আক্রান্ত হচ্ছে, সেখান থেকেও তারা সিওপিডিতে একদম এই জায়গাগুলোতে অবশ্যই প্রত্যেকটা নারীকে সতর্ক হওয়া জরুরি। স্যার, যে বিষয়টিতে ছিলাম যে সিওপিডির ম্যানেজমেন্ট, সিওপিডি ম্যানেজমেন্টে হচ্ছে পেশেন্টের প্রথম হচ্ছে প্রিভেনশন। আমরা যদি তার ধূমপান বন্ধ করি, এনভায়রনমেন্টাল পলিউশন থাকে, তা আমরা ইনডোর অ্যান্ড আউটডোর পলিউশনটাকে কন্ট্রোল নিয়ে আসতে পারি, এটা প্রথম দ্বিতীয় হচ্ছে তার সিমটোমেটিক ম্যানেজমেন্ট, তার যে কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে আমরা কতটুকু নিবারণ করতে পারি। যেমন অ্যাজমা পেশেন্টের শ্বাসকষ্টকে দ্রুত কমায় ফেলা যায়, শ্বাসকষ্ট থাকে না। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে সেটা সম্ভব না। তবে আমরা তার শ্বাসকষ্ট কমানোর জন্য যে কনভেনশনাল যে পদ্ধতিগুলো, ব্রঙ্কোডাইলেটর, নেবুলাইজেশন, স্টেরয়েড কোনো কোনো ক্ষেত্রে কাজ করে, এবং অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যেটা ইনফেক্টিভ এক্সাজারেশন, সেগুলো আমরা ট্রিটমেন্ট করে কিছুদিন কোনো কোনো ক্ষেত্রে তাকে হসপিটালে অ্যাডমিট রাখতে হয় স্বল্প সময়ের জন্য, রেখে আমাদের শ্বাসকষ্টটা কমায় নিয়ে আসতে পারি। এরপরে মূলত তাকে আমরা একটা লম্বা সময়ের চিকিৎসা দিয়ে দিই, যেটা হোম ট্রিটমেন্ট। এটাকে বলা হয় এক ভাষায় আমরা রিহ্যাবিলিটেশন বলি। আচ্ছা। সেটার মধ্যে 5টা জিনিস আমরা ইম্পর্টেন্স দিই। একটা হচ্ছে তার শ্বাসকষ্ট কমানোর জন্য যে মেডিকেশনগুলো, এটা সে রেগুলার চালিয়ে যাবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে তাকে কিছু ব্রিদিং এক্সারসাইজ দিই, কারণ এই সিওপিডি পেশেন্টের মূল সমস্যা হয় যে বুকের ভিতরে বাতাস জমে থাকে, লাংসের ভিতরে বাতাস জমে থাকে, যেটাকে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড বাতাস, ভালো বাতাস যাওয়ার জায়গা পায় না। সেই জন্য এটাকে বের করে দেওয়ার জন্য কিছু পার্সলিপ ব্রিদিং, কোস্টাল ব্রিদিং, ডায়াফ্রামেটিক ব্রিদিং, এগুলো শিখিয়ে দিই, তারা করতে থাকে ডেইলি। এটাতে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়। তাহলে একটা এক্সারসাইজ। থার্ড হচ্ছে নিউট্রিশন, তার নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট। সে লো কার্বোহাইড্রেট হাই প্রোটিন ডায়েট খাবে, এটা একটা ইম্পর্টেন্ট। এবং অন্যান্য ইয়েগুলো যেগুলো আমরা ডায়েটেশন দিয়ে ঠিক করে দিই, নিউট্রিশন। তারপরে আসে আপনার ভ্যাকসিনেশন। এই পেশেন্টগুলো যখনই কোনো ইনফেকশন হবে, ব্যাকটেরিয়া ভাইরাল, তখনই কিন্তু সে একদম সিভিয়ার হয়ে যাবে এবং অ্যাকিউট এক্সাজারেশন নিয়ে হসপিটালে আসবে। সেই জন্য প্রিভেনশনের জন্য আমরা 2টো ভ্যাকসিন সাধারণত অ্যাডভাইস করি। একটা নিউমোনিয়া ভ্যাকসিন, যেটা আমরা 5 ইয়ারলি আর ওয়ান্স ইন লাইফ দিয়ে দিই, আর প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু শট নেবে, এটা একটা গেল। আর ফাইনালি তাকে আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, তাকে আমরা মানসিকভাবে যে দেব, আপনি একা নয়, আপনার সাথে আমরা সকলে আছি এবং আপনাকে আমরা সবাই হেল্প করব, এবং আস্তে আস্তে উনি সোশ্যালি সবার সাথে ওরিয়েন্টেড থাকবে। এইভাবে এই জিনিসগুলোকে নিয়ে একটা মানুষকে নিয়ার নর্মাল লাইফ, নর্মাল করা যাবে না, নিয়ার নর্মাল লাইফে আমরা ইনশিওর করাটা আমাদের এইম অফ দ্য ট্রিটমেন্ট থাকে। স্যার, এই জায়গাটাতে আপনার কাছে আসবো। আমাদের এই যে নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি, আমরা আসলে কতজন সেটি করতে পারছি? সিওপিডি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, এবং যারা আক্রান্ত হয়নি এখন পর্যন্ত তাদের উদ্দেশ্যে প্রিভেনশনে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। যারা আক্রান্ত হয়েছে তাদের ব্যাপারে তো বললই, অবশ্যই তাকে জিনিসটাকে বুঝতে হবে 1 নম্বর, এবং এটা যে নিরাময়যোগ্য রোগ না সেটা তার উপলব্ধি করতে পারবে। এটা যতক্ষণ মধ্যে সে উপলব্ধি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার লাইফটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে না। একদমই তাই। এখন অনেকে আমাদের কাছে আইসা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমি কি আগের মতন হতে পারবো না? আমি তখন বলি না, আগের মতন হতে পারবে না, আপনাকে এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে আপনাকে জীবনযাত্রাগুলোকে আপনার পরিমিতভাবে চালাতে হবে। এখন আপনি, আমি তখন অনেক সময় জিজ্ঞেস করি আপনি কয় তলায় থাকেন? বলে 5 তলায় থাকি। লিফট আসতে? বলে যে না। আবার অনেকে এসে বলে আমি তো সিঁড়ি দিয়ে আমার বাসায় উঠতে পারি না। আমি তখন বলি যে না, আপনি নিচ তলায় নেমে আসেন, আপনি নিয়মিত ওষুধ খান, সাবধানে থাকবেন। এবং অনেক সিওপিডি পেশেন্টের ধূমপানও ছাড়তে পারে না, সেটা বলতে হবে যে ধূমপান ছাড়েন। এনভায়রনমেন্ট পলিউশনে যাতে আপনি বাইরে গেলে আপনি অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং আপনি যে সাবধানে থাকবেন। এবং আপনাকে হাতের কাছে, এবং আমাদের স্টেজিং করার সময় বলছে যে সিভিয়ার সিওপিডিতে জামা কাপড়ও যে পড়তে পারে, শ্বাসকষ্ট হয়। এবং আরেকটা যেটা হলো যে মানে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যেটা হয়, তারা খুব ইরিটেট থাকে, বাসায় চিল্লাচিল্লি করে, মানে না করলে এবং তখন হাঁপায়া যায়। এবং আয়সা বললে ডাক্তার সাহেব জোরে কথা বললেই হাঁপায়া যায়। এটাও ওনাকে বলতে হবে, আপনি জোরে চিল্লাচিল্লি করবেন না, বাসায় রাগারাগি করবেন না, আস্তে আস্তে কথা বলবেন। এই জিনিসগুলো ওনাকে বুঝাই দিতে হবে। আর নিয়মিত ওষুধ তো নিতেই হবে। এটা হলো যারা হয়ে গেল। আর যাদের সিওপিডি হয়নি তাদের প্রতি আমাদের মানে চিকিৎসকদের বা আমার সাজেশন হলো অবশ্যই ধূমপান যাতে না করে, এনভায়রনমেন্টাল পলিউশনের
যেখানে আছে সেখানে সে সাবধানে থাকে এবং সচেতন হইতে হবে। সচেতন যেসব কারণে সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে সেই সব থেকে থাকতে হবে এবং আমাদের সবাইকে পরিবেশ দূষণ থেকে সুরক্ষিত থাকতে হবে এবং পরিবেশ যাতে ভালো থাকে সেই জন্য কাজ করতে হবে। বনায়নে আমাদের উদ্যোগ নিতে হবে, তারপরে নগরায়নে আমাদের প্রোটেকশন মেনটেন করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের যারা কাজ করে যে আমাদের যারা শ্রমিক তাদেরকে অবশ্যই বৈজ্ঞানিকভাবে তারা যেন সুরক্ষা থাকে সেই ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ব্রেথলেস আর নট হেল্পলেস, এটাই আমাদের আমরা পালমোনোলজিস্টরা তাদের সাথে আছি এবং তারা যেন এটাই মনে রাখে যে আমরা সকলে সবসময় তাদের সাথে আছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসলে একটুখানি সুরক্ষিত থাকে, জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসি এবং পরিবর্তন নিয়ে আসি নিজেদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।